জলবায়ু সম্মেলন থেকে নানা সুবিধা আদায়ে তৎপর বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রুশ হামলায় শিশুসহ নিহত 25, আহত প্রায় 90। সীমান্তের কাছে 10,000 সেনা মোতায়েন করছে পোল্যান্ড। সংঘাত বন্ধে এরদোয়ান জেলেনস্কির বৈঠক। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার বাহিনীর আগ্রাসনে নিহত 28 ফিলিস্তিনি, আহত 77। ভারতের বিরুদ্ধে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর শঙ্কা পাক প্রতিরক্ষা মন্ত্রীর, সতর্ক ইসলামাবাদ। মে মাসের যুদ্ধে পাকিস্তান জয়ী হয়েছে, মার্কিন কংগ্রেসের রিপোর্ট। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। তেরনোপিল, লোভিভ, ইভানো ফ্রাঙ্কিভস ও খার্কিভে 4 শতাধিক ড্রোন ও অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রুশ আক্রমণে তেরনোপিলে 2টি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি ও বেসামরিক অবকাঠামো। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। ইউক্রেনের হামলার সময় রুশ ড্রোন পোল্যান্ড ও রোমানিয়ার আকাশ সীমায় ঢুকে পড়ে। রোমানিয়া, পোল্যান্ড ও জার্মানির যুদ্ধবিমান এগুলোকে প্রতিহত করতে তৎপর হয়। সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় 2টি বিমানবন্দর। রুশ ড্রোন অনুপ্রবেশের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তে 10,000 সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পোল্যান্ড। সীমান্তবর্তী এলাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য তুরস্ক সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেন দুই নেতা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কিনছে সৌদি আরব। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, বিমানটির বিশেষত্ব এটিকে শনাক্ত করা যায় না। সেই সঙ্গে রয়েছে অত্যাধুনিক 360 ডিগ্রির ক্যামেরা। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও উন্নত যুদ্ধ বিমান বলেও দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। লকহিড মার্টিন নির্মিত F-35 মূলত গোপনে হামলাকারী বিমান, যেটিকে কোনো প্রযুক্তির মাধ্যমেই আকাশে শনাক্ত করা সম্ভব নয়। বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হিসেবে খ্যাত F-35 শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে অদ্বিতীয়। এমনকি প্রতিপক্ষের বিমান হামলা শুরুর আগেই তা প্রতিহত করতে পারে এটি, যা আকাশপথে যুদ্ধে একে শ্রেষ্ঠত্বের আসন দিয়েছে। বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান একে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী, সক্ষম এবং যোগাযোগ বজায় রাখতে পারদর্শী বিমান বলে দাবি করে। এর অত্যাধুনিক অ্যান্টি ডিটেকশন প্রযুক্তি ও 360 ডিগ্রি ক্যামেরা কারো নজরে না এসেই তথ্য জোগাড় করতে পারে। অনুমানের ভিত্তিতে দ্রুত আক্রমণের পরিবর্তে সার্বিক তথ্য বিবেচনা করে অন্যান্য দলের সঙ্গে পরিকল্পনা করে এগোনোর সুযোগ করে দেয় সেনাদের। বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে অস্থিতিশীলতা দেখা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় সব দেশেরই লক্ষ্য সবচেয়ে আধুনিক অস্ত্র ও শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী হওয়া। বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের ওঠানামা কোন দিকে গড়াবে তাও নির্ধারণ করবে কোন দেশ সবচেয়ে উন্নত সামরিক বাহিনী ও সমরাস্ত্রের মালিক। অত্যাধুনিক এই যুদ্ধবিমান কেনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে সৌদি আরব বলেই ধারণা করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে সৌদি আরবের কাছে মার্কিন সরকারের F-35 যুদ্ধ বিমান বিক্রির খবর। জানা যায়, বেশ কয়েক বছর ধরেই এই বিমান কেনার ইচ্ছা প্রকাশ করে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলের বিরোধিতার জন্য এই চুক্তিতে এগোয়নি বাইডেন প্রশাসন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, সৌদি আরবের কাছে 48টি F-35 যুদ্ধ বিমান বিক্রি করবে তার সরকার। গাজা সিটি ও খান ইউনিসে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও 28 ফিলিস্তিনির, আহত 77 জন। ইসরায়েলের দাবি, হামাসের সদস্যরা সেনাদের লক্ষ্য করে গুলি চালানোয় জবাব দেয় তারা। এছাড়া ইয়েলো লাইন অতিক্রম করায় কয়েকজনকে গুলি চালানোর কথাও জানায় নেতানিয়াহু বাহিনী। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির আয়নাতা শহরে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘটেছে প্রাণহানি। হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ার ফিলসি শহরেও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকাতেও চলছে ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটি ও খান ইউনিসে আহত হয়েছেন নারী, শিশুসহ অনেকে। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, ইয়েলো লাইন অতিক্রম করায় হামলা চালায় সেনারা। ইসরায়েল আরও দাবি করে, খান ইউনিসে সেনাদের লক্ষ্য করে হামাসের সদস্যরা গুলি চালিয়েছিল। এর জবাবে সেখানে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি হামলার আতঙ্কের মাঝে গাজাবাসীর জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র ঠান্ডা। আশ্রয় শিবির ও এর আশপাশে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে অস্থায়ী ঘর ও তাঁবুতে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করছে উপত্যকার 2/3 শিশু। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে।
নিউ ইয়র্কে প্রবেশ করলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আবারও গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন জোহরান মামদানি। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে সব ধরনের পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন নবনির্বাচিত মেয়র। একই সঙ্গে এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশকে বহাল রাখার ঘোষণা দেন তিনি। এর মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধনীদের ওপর নির্ভরতা কমিয়ে জনগণের তহবিল গড়ার জন্য $40 লাখ সংগ্রহে সমর্থকদের আহ্বান জানিয়েছেন মামদানি। নির্বাচনী প্রচারণা শুরু থেকেই নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মেনে নিউ ইয়র্কে ঢুকলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথাও জানান তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পর মামদানি আবারও নেতানিয়াহুকে গ্রেপ্তারের কথা পুনরাবৃত্তি করেন। বলেন নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর, আর সে কারণেই 2024 সালের আইসিসি পরোয়ানা অনুযায়ী নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। আর তার বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের যে অভিযোগ রয়েছে তা উপেক্ষা করা যাবে না। তিনি স্পষ্ট করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের মতো নতুন আইন বানিয়ে নয়, বিদ্যমান আইন মেনেই তিনি এগোবেন। এর মধ্যেই অভিষেকের আগে $40 লাখ তহবিল সংগ্রহের জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন তিনি। ভিডিও বার্তায় তিনি জানান, 50,000 আবেদন যাচাই টিম ধরে রাখা এবং নীতিমালা বাস্তবায়নের প্রস্তুতি সব এই তহবিল থেকেই চলবে। এরই মধ্যে 12,000-এর বেশি দাতার কাছ থেকে গড়ে $77 অনুদান উঠে এসেছে। ধনীদের উপর নির্ভরতা ছাড়া নতুন প্রশাসন গড়ার তার রাজনৈতিক অঙ্গীকারকে আবারও সামনে আনছেন তিনি। এছাড়া শহরের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তন না এনে মামদানি বর্তমান নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বা এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশকে বহাল রাখবেন বলেও জানান মামদানি। পুলিশ বিভাগের অভ্যন্তরীণ দুর্নীতি দমন, সহিংস অপরাধ কমানো এবং স্বচ্ছতা বাড়ানোর জন্য তিনি টিশের কাজের প্রশংসা করেন। মিয়ানমারের আসন্ন নির্বাচনের আগে বিদ্রোহী দমনে অভিযান জোরদার করেছে জান্তা সরকার। আগে ছোট ছোট দল অভিযান চালালেও এবার প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত সেনা সদস্য। নির্বাচনের আগে মাগওয়ে অঞ্চলের পাকোক্কু জেলার নিয়ন্ত্রণ ফিরে পেতেই এই তৎপরতা। তবে বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে, জান্তা সেনারা অভিযান জোরদার করলেও ওই জেলার নিয়ন্ত্রণ নিতে পারবে না। দেশটিতে আসন্ন নির্বাচনের আগে ওই অভিযান আরও তীব্র হবে বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মিয়ানমারের মাগওয়ের পাকোক্কু জেলায় চারদিক থেকে অগ্রসর হচ্ছে জান্তা সেনারা। মাইথচে গ্রাম, দক্ষিণ পাওক, ইয়েসাগ্গো আর মাইনিংয়ের ইন্ডাস্ট্রিয়াল জোন 2 থেকে আলাদা আলাদা সেনার বহর ঢুকছে। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী পিডিএফ বলছে, আগে যেখানে 100 জন যেত, এখন প্রতিটি দলে কমপক্ষে 250 জন করে সেনা আছে। লক্ষ্য একটাই, নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। গত মাসের শেষ দিকে সিকিপাও টাউনশিপের একটি অস্ত্র কারখানায় প্রায় 400 জান্তা সেনাকে জড়ো করা হয়। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও আধা সামরিক বাহিনীর 100-র বেশি সদস্য। এরপর তারা দক্ষিণ পাউকের গ্রামগুলোতে হামলা চালায়। গত 5 নভেম্বর বিদ্রোহীদের আচমকা হামলায় কমপক্ষে 10 সেনা নিহত হয়। এরপর 12 নভেম্বর পাউক শহরে ঢুকে টানা অভিযান চালায় সেনারা। পুড়িয়ে দেওয়া হয় 30টির মতো গ্রাম। মিয়ানমারে আগামী নির্বাচনের আগে দখল অভিযান আরও তীব্র হবে বলেই আশঙ্কা স্থানীয়দের। আর যত বড়ই অভিযান হোক, পাকোক্কু সহজে হাতছাড়া হবে না, এমনটাই দাবি করছে বিদ্রোহী গোষ্ঠীগুলো।